বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুলিশলাইন স্কুলের অনলাইন ক্লাসে বরাবরের মতো তোমাদের জানাই স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অধ্যায় ৩ দুইতরফা দাখিলা পদ্ধতি। তো শুরুতে আমরা জানব দুইতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে। দুইতরফা দাখিলা পদ্ধতি, এখানে দুইতরফা বলতে বোঝায় দুটি পক্ষ, অর্থাৎ একটি হিসাবের দুটি পক্ষ থাকবে। এক পক্ষ সুবিধা গ্রহণ করে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করে। এই যে দুটি পক্ষ, এটাকেই বলা হয় কি দুইতরফা দাখিলা পদ্ধতি। আর দুইতরফা দাখিলা পদ্ধতির জনক হলো লুকা প্যাসিউলি। ইতালির একজন গণিতবিদ, ধর্মযাজক লুকা প্যাসিউলি হলো দুইতরফা দাখিলা পদ্ধতির জনক। তো শিক্ষার্থীরা, তোমাদের যে নতুন সিলেবাস করা হয়েছে, সেই সিলেবাসে যে অঙ্কগুলো রয়েছে তার মধ্য থেকে আমি পর্যায়ক্রমে সহজ অঙ্কগুলো থেকে তোমাদের পাঠ শুরু করব। তো এজন্য আজকে আমি তোমাদের আলোচনা করব একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। আজকে আমি আলোচনা করব একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে, এবং একতরফা দাখিলা পদ্ধতি যখন শেষ হবে তার পরবর্তীতে আলোচনা করব রেওয়া মিল নিয়ে। তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেখান থেকে রেওয়া মিল থেকে প্রশ্ন আসবে কমপক্ষে দুটি এবং একতরফা দাখিলা থেকে একটি। তোমরা যদি এই দুটি চ্যাপ্টার ভালো করে করো তাহলে সবাই কমপক্ষে 30 মার্ক তুলতে পারবে। তাহলে আমার প্রধান লক্ষ্যই থাকবে তোমাদের প্রথমত এই দুটি চ্যাপ্টার শেষ করিয়ে এরপরে অন্যান্য চ্যাপ্টারগুলোতে যাওয়ার জন্য। তো তোমরা ভালো করে খেয়াল করবে। আর আমাদের এই যে তৃতীয় অধ্যায় দুইতরফা দাখিলা পদ্ধতি, এর মধ্যে যে অঙ্কটি রয়েছে একতরফা দাখিলা পদ্ধতি, এটি কিন্তু সবচেয়ে সহজ অঙ্ক। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে একটু খেয়াল করে দেখো যে তোমরা যখন ক্লাস 10-এ ছিলে তোমাদের কোচিংয়ে কিন্তু আমি একতরফা ধরেছিলাম এবং তোমরা মোটামুটিভাবে শিখেছিলে। কিন্তু পরবর্তীতে লকডাউনের কারণে, করোনা ভাইরাসের কারণে আমাদের স্কুল বন্ধ হয়ে যায়। তোমাদের পড়াশোনায় একটা বিশাল গ্যাপ পড়ে এবং তোমরা হয়তো অঙ্কটি ভুলে গিয়েছো। এই জন্য আমি প্রথমেই একতরফা দাখিলা পদ্ধতি দিয়ে শুরু করব। একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি। শিক্ষার্থীরা, আমরা জেনেছি যে দুইতরফা দাখিলা পদ্ধতিতে কয়টি পক্ষ থাকে? দুইটি। যে একটি পক্ষ হয় ডেবিট, আরেকটি পক্ষ হয় কি ক্রেডিট। এরকম দুটি পক্ষ নিয়ে হয় দুইতরফা দাখিলা পদ্ধতি। কিন্তু আমরা একটু খেয়াল করে দেখি, সাধারণত এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান বা ছোটোখাটো ব্যবসায় প্রতিষ্ঠান তারা কিন্তু দুইতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখে না। যেমন একজন ফলের দোকানদার বা একজন চায়ের দোকানদার, সে কিন্তু ডেবিট ক্রেডিট সম্পর্কে কোনো ধারণা রাখে না। সে কিন্তু ডেবিট ক্রেডিট সম্পর্কে জানে না এবং সে এইভাবে কোনো প্রকার হিসাবও রাখে না। যে আমরা কি দেখি যে একটা ফলের দোকানদার কিছু টাকা নিয়ে তার ব্যবসা শুরু করে এবং সে দেখে যে দিন শেষে তার কাছে কত টাকা আছে, এভাবে সে তার লাভ ক্ষতি নির্ণয় করে। তাহলে এটাই হলো কি একতরফা, যে সাধারণত ছোট প্রতিষ্ঠানের জন্য এবং যে প্রতিষ্ঠানের কার্যকলাপ কম এবং ছোটোখাটো ব্যবসায়ী যারা খুচরা ব্যবসায়ী, এক মালিকানা ব্যবসায়ী, তারা করে কি একতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করে থাকে। মূলত এটি কোনো বৈজ্ঞানিক পদ্ধতি নয়। হিসাব রক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। একতরফাকে বলা হয় ত্রুটি সম্পূর্ণ হিসাব পদ্ধতি, অবৈজ্ঞানিক পদ্ধতি, এই নামে একতরফাকে অভিহিত করা হয়। তো আমি আবারও বলছি যে একতরফা দাখিলা পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়? ছোট আয়তনের প্রতিষ্ঠান এবং যেখানে লেনদেনের পরিমাণ কম। আর এটা কি কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। যারা দুইতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানে না, যেমন আমাদের সমাজের সাধারণ মানুষরা, এরা কিন্তু ডেবিট ক্রেডিট জানে না। তাহলে তারা কিভাবে হিসাব রাখে? তারাও কিন্তু হিসাব রাখে। একটা চায়ের দোকানে হিসাব রাখা হয়, একটা কাঁচা বাজারের দোকানে হিসাব রাখা হয়, ফলের দোকানে হিসাব রাখা হয়, কিন্তু তারা কি ডেবিট ক্রেডিট জানে? তারা কিন্তু ডেবিট ক্রেডিট জানে না। তাহলে এই যে তারা ডেবিট ক্রেডিট জানে না কিন্তু তাদের হিসাব রাখে, তাহলে কোন পদ্ধতিতে তারা হিসাব রাখে? একতরফা দাখিলা পদ্ধতি। তো আমি শুরুতে একতরফা দাখিলা পদ্ধতির একটি উদাহরণ দিব, তোমরা একটু ভালো করে খেয়াল করবে।
শিক্ষার্থীরা তোমরা উদাহরণটি ভালো করে খেয়াল করবে। আমি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তোমরা খেয়াল করো। যে মনে করো যে আফাদনগরের সামনে, আমাদের আফাদনগরের সামনে একজন লোক একটি ফলের ঝুড়ি নিয়ে বসলো, সে ফল বিক্রি করে। একজন লোক ফলের ঝুড়ি নিয়ে বসলো, সে কি ফল বিক্রি করে। তো একজন ফল বিক্রেতা, সে কিন্তু দুই তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানে না, কারণ তার শিক্ষাগত যোগ্যতা খুব কম, সে ডেবিট ক্রেডিট সম্পর্কে জানে না। কিন্তু তার ব্যবসার হিসাব রাখতে হবে। তাহলে সে কিভাবে হিসাব রাখবে? সে চিন্তা করে যে আমি কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম। তাহলে সে কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, যে টাকা নিয়ে ব্যবসা শুরু করলো সেটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। ধরি যে সে খুব সকালে 10,000 টাকা নিয়ে এই ফলের ব্যবসাটা শুরু করলো আফাদনগরের গেটের সামনে। তাহলে এই যে সে শুরুতে যেই টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা কি তার প্রারম্ভিক মূলধন। এখন দুপুর দিকে তার ছেলে আসলো, ছেলে এসে বলল যে বাবা আমাকে কিছু ফল দাও, বাসায় নিয়ে যাবো। তাহলে এই যে তার ছেলে কিছু ফল নিয়ে গেল, এটাকে বলা হয় কি উত্তোলন। পরবর্তীতে সে ফল বিক্রি করছে, দেখা গেল যে বিকেল বেলায় তার ঝুড়ির সব ফল শেষ। এখন সে বাসায় গেল, আরো কিছু ফল সে কিনবে। তো বাসায় গিয়ে তার স্ত্রীকে বলল যে আমাকে আরো 5,000 টাকা দাও। তাহলে এই যে স্ত্রী থেকে সে আবার 5,000 টাকা নিয়ে আসলো, তাহলে সেটাকে বলা হবে অতিরিক্ত মূলধন। শিক্ষার্থীরা আমি আবারও বলছি যে সে শুরুতে কিছু টাকা নিয়ে তার ব্যবসাটা শুরু করেছিল, এটা হলো কি প্রারম্ভিক মূলধন। এর কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর দিকে তার ছেলে এসে এখান থেকে তার ব্যবসা থেকে কিছু ফল নিয়ে গেল, এটাকে বলা হয় উত্তোলন। বিকেলের দিকে তার সব ফল বিক্রি হয়ে যাওয়ায় সে আবার ফল কিনতে চাইলো, ব্যবসায় নতুন করে আরো টাকা আনতে চাইলো। তো তার স্ত্রী থেকে সে কিছু টাকা নিয়ে আসলো, এটাকে বলা হয় অতিরিক্ত মূলধন। তাহলে সে তার ব্যবসার মধ্যে কোন কোন বিষয়গুলো প্রয়োগ করেছে? ব্যবসা করার জন্য তার মূলধন মূলত কয়টা ছিল? এখানে দুইটা। শুরুতে সে কিছু টাকা নিয়ে ব্যবসায় শুরু করেছিল এবং পরবর্তীতে ব্যবসার জন্য সে আরো কিছু টাকা এনেছিল। তাহলে এই দুইটা হলো তার মূলত ব্যবসায় করার জন্য মূলধন। এবং সে দিন শেষে যখন রাত হয়ে গেল, তার সমস্ত ফল বিক্রি হয়ে গেল, এখন সে তার ব্যবসাটি বন্ধ করবে, বাসায় চলে যাবে। তখন সে দেখলো যে তার হাতে কিছু টাকা রয়েছে, অর্থাৎ কিছু সম্পদ, কিছু দায়। তো সম্পদ থেকে দায় বাদ দিলে সে পাবে কি? সমাপনী মূলধন। তাহলে সে তার ব্যবসায় প্রয়োগ করেছে কি? প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। আর তার কাছে রয়ে গিয়েছে কি? দিন শেষে সমাপনী মূলধন আর ছেলে যে ফলগুলো নিয়েছিল অর্থাৎ উত্তোলন। তাহলে আমরা এখানে দুইটা অংশ পেলাম, যে একটা অংশ নিয়ে সে তার ব্যবসায় পরিচালনা করেছিল এবং আরেকটা অংশ তার কাছে রয়েছে। এই যে দুই অংশের যে পার্থক্য, এটাই হবে কি? আর লাভ বা ক্ষতি। তো আশা করি তোমরা উদাহরণটি বুঝতে পেরেছ। এবার আমি অঙ্কের সূত্রে চলে যাব, সূত্রগুলো বুঝাবো। মূলত এখানে 3টি সূত্রের মাধ্যমে অঙ্ক করা হয়। তো 3টি সূত্র আমরা এখন দেখব। প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক বলতে বোঝায় মাসের বা বছরের শুরুতে, মাসের বা বছরের শুরুতে অর্থাৎ 1 তারিখের মূলধন। তাহলে এটি কিভাবে নির্ণয় করতে হয়? প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়।
তারিখের সম্পদ থেকে 1 তারিখের দায় বাদ দিলে পাওয়া যায় কি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক অর্থাৎ বছরের শুরুতে বা মাসের শুরুতে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো থেকে দায় বাদ দিলে পাওয়া যাবে কি প্রারম্ভিক মূলধন। 2 সমাপনী মূলধন। সমাপনী মূলধনের সূত্রটি হলো সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। তাহলে আমরা আবার একটু খেয়াল করি যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে গেলে সূত্র হলো প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। অর্থাৎ 1 তারিখের সম্পদ থেকে 1 তারিখের দায় বাদ দিলে পাওয়া যায় প্রারম্ভিক মূলধন। আর সমাপনী মূলধনের সূত্র হলো সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। অর্থাৎ বছর শেষের বা মাস শেষের 31 তারিখের সম্পদগুলো থেকে 31 তারিখের দায়গুলো বাদ দিলে, অর্থাৎ বছর বা মাস শেষের সম্পদ থেকে দায়গুলো বাদ দিলে পাওয়া যাবে কি সমাপনী মূলধন। এবার আমরা তৃতীয় সূত্রটি সম্পর্কে জানব, লাভ অথবা ক্ষতি। লাভ অথবা ক্ষতি কিন্তু আমি তোমাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়েছিলাম যে এখানে দুইটা বিষয় রিলেটেড ছিল, সমাপনী মূলধন আর উত্তোলন, এবং অন্য দুইটা বিষয় ছিল প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। তাহলে আমাদের লাভ ক্ষতি সূত্রটি হলো সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। শিক্ষার্থীরা, এগুলো আমাদের 3টি সূত্র। এখন স্বাভাবিকভাবেই তোমাদের জানা দরকার যে সম্পদ কোনগুলো, দায় কোনগুলো, যে আমাদের এই অঙ্কে কোন সম্পদগুলো আসতে পারে, কোন দায়গুলো আসতে পারে। যে আমি এখানে লিখে দিলাম যে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিলে পাওয়া যায় প্রারম্ভিক মূলধন। সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বাদ দিলে পাওয়া যায় সমাপনী মূলধন। কিন্তু তোমরা যদি সম্পদ আর দায়ই না চিনো সেক্ষেত্রে কিন্তু তোমরা অঙ্কটা করতে পারবে না। তো এই পর্যায়ে আমি তোমাদের সম্পদ এবং দায় সম্পর্কে ধারণা দিব, আর তোমরা অবশ্যই এগুলো নোট করে নিবে। এই পর্যায়ে আমি তোমাদের সম্পদ এবং দায় সম্পর্কে ধারণা দিব। যা কিছু ব্যবহার করে আমরা কারবার পরিচালনা করি সাধারণত সেটাকেই সম্পদ বলে। আর আমার সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি রয়েছে সেটাকে বলা হয় দায়। তো আমরা সম্পদ এবং দায় সম্পর্কে জানবো। মোটামুটি অনেকগুলো সম্পদ এবং অনেকগুলো দায় রয়েছে, কিন্তু আমরা আজকে জানবো একতরফা দাখিলা পদ্ধতি অঙ্ক করার জন্য যে সম্পদগুলো দরকার হয় সেগুলো সম্পর্কে আমরা একটু জানবো। আর অবশ্যই তোমরা এটা নোট করে নিবে। সম্পদগুলোর মধ্যে রয়েছে নগদ, সম্পদগুলোর মধ্যে রয়েছে নগদ, ব্যাংক জমা, দেনাদার, দেনাদার অথবা এটার আরেক নাম হলো প্রাপ্য হিসাব। এরপরে রয়েছে প্রাপ্য বিল, বকেয়া আয়,
অগ্রিম ব্যয় মজুত পণ্য। আর শিক্ষার্থীরা তোমরা ভালো করে খেয়াল করবে যে এখানে মজুত পণ্য বলতে সমাপনী মজুত পণ্যকে বোঝায়। প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু সম্পদ না, প্রারম্ভিক মজুত পণ্য হলো ব্যয়। তাহলে এখানে মজুত পণ্য বলতে সমাপনী মজুত পণ্যকে বোঝায়। আর একতরফা দাখিলা পদ্ধতিতে মজুত পণ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। এরপর আরো অনেক স্থায়ী সম্পদ থাকতে পারে। এই স্থায়ী সম্পদগুলো কি কি নামে থাকতে পারে, যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা ইত্যাদি। তাহলে স্থায়ী সম্পদ থাকতে পারে কি কি আমাদের? সাধারণত বেশিরভাগ সময় আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলোই থাকে। এছাড়াও যদি অন্য কোনো স্থায়ী সম্পদ থাকে সেগুলো তোমরা লিখো। তাহলে মোটামুটি আমাদের একতরফায় এই সম্পদগুলো থাকে: নগদ, ব্যাংক জমা, দেনাদার অথবা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, মজুত পণ্য। স্থায়ী সম্পদ বিভিন্ন নামে থাকতে পারে। এবার আমরা দায়গুলো সম্পর্কে একটু জানবো। ব্যাংক জমাতিরিক্ত বা এটা লেখা থাকতে পারে ব্যাংক জমার উদ্বৃত্ত ক্রেডিট। ব্যাংক জমার উদ্বৃত্ত ক্রেডিট এভাবেও লেখা থাকতে পারে। ব্যাংক জমাতিরিক্ত ঋণ, পাওনাদার, যার আরেক নাম হলো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় বিল, অগ্রিম আয়, বকেয়া ব্যয়। ঋণ অথবা বন্ধকি ঋণও থাকতে পারে। শিক্ষার্থীরা আমরা এই পর্যায়ে জানতে পারলাম যে সম্পদগুলো এবং দায়গুলো। অবশ্যই এটা তোমরা নোট করে নিবে। শুধু এই অঙ্ক না, তোমাদের অন্য অঙ্কগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সম্পদ এবং দায়ের প্রয়োজনীয়তা রয়েছে। যে আমি একতরফার সূত্র শিখলাম কিন্তু আমি জানলাম না যে কোনগুলো সম্পদ কোনগুলো দায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে এক্ষেত্রে আমরা সম্পদ এবং দায়গুলো ভালোভাবে শিখে নেব, যাতে সম্পদ এবং দায়গুলোকে কাজে লাগিয়ে আমরা একতরফা অঙ্কটি করতে পারি। শিক্ষার্থীরা আমি আবারও বলছি যে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক হলো একতরফা দাখিলা পদ্ধতি। তো তোমরা ক্লাসটি ভালো করে দেখে আমি যা যা লিখিয়েছি সেগুলো নোট করে রাখবে। পরবর্তীতে যখন লাইভ ক্লাস হবে আমি কিন্তু অবশ্যই এই পড়াগুলো তোমাদের ধরব, এবং তোমাদের ভালোর জন্যই বলছি যে তোমাদের কিন্তু এটা খুবই প্রয়োজন। এই অঙ্কটা একবারে সহজ, একবারে কনফার্মভাবে তোমরা 10 মার্ক তুলতে পারবে। তো আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং খাতায় সবগুলো তথ্য নোট করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।